আমি একটা খুব দরকারি, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিতে ভুলে গেছি। আমার বাইক চলছিল 83, 84-এ, হঠাৎ করে দেখি এরকম একটা বোলেরো নিয়ে এরম জায়গায় বসে বসে ক্যামেরা তাক করে বসে আছে ভেতর থেকে। এত সুন্দর রাস্তা করেছে অথচ চালাতে দিচ্ছে না, একদম জাস্টিস হচ্ছে না আমাদের সাথে। জার্মানির রাস্তায় আমি বাইক চালাচ্ছি আর নিজের ফুয়েল নিজে ভরাচ্ছি। লরিকে একটা টিপার মারলে ওরা সাইড দিয়ে দেয়, কিন্তু বাসের আলাদাই ব্যাপার। দেখো, একবার কেটিএম চালালে অন্য গাড়ি তোমার না ভালো লাগবে না। সময় এখন ঘড়িতে 4:10 আর হয়ে গেছি আমরা রেডি। একেবারে রাস্তায় নেমে এসে আজকে ব্লগ শুরু করছি। আর আমাদের বাইকও হয়ে গেছে রেডি। জাস্ট ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি আর ওখানে টপ বক্স নিয়েছি, এতে আমাদের জিনিসপত্র ধরে গেছে। সঙ্গে রয়েছে ভাই। ফার্স্টে ভেবেছিলাম যে 3টের সময় বেরোবো, কিন্তু সেখানে 4টে বেজে গেছে। তো আর দেরি করবো না, ফটাফট বাইকে উঠি। মোটো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সত্যি বলতে কি উঠেছি 3টের সময়, কারণ মনে হলো যে একটু ঘুমটা বেশি ইম্পর্ট্যান্ট। তো ঠিকঠাকভাবে ঘুমিয়ে ফ্রেশ মুড নিয়ে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমাদের নতুন বাইকের ফার্স্ট রাইড কলকাতা টু পুরী। রেডি? চলো, জয় বল্লভনাথ। এই বেরোনোটা আমি যে কত দিন ধরে মিস করছিলাম কি বলবো। লাদাখ থেকে ফিরে এসেছি 2 মাস হয়ে গেছে, তার মাঝখানে পুজো গেছে। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছো তারা জানবে যে কিভাবে আমি লাদাখ থেকে ফিরেছিলাম, বা লাদাখ থেকে ফেরার পর আমাদের নতুন বাইকের ডেলিভারি, এই সমস্ত কিছু করতে করতে 2 মাস কেটে গেছে। এই 2 মাস পর বেরিয়ে আলাদা একটা এন্থু মনের মধ্যে কাজ করছে। এই যে দেখতেই পাচ্ছ আমার কথা বলার টোন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আজ তো ফাটিয়ে রাইড হবে, ফাটিয়ে রাইড হবে। শীতকালের বেলা ভোরের আলো ফুটতে একটু টাইম লাগবে। গরমকাল হলে যেমন চটচট করে আলো উঠে যায়, এখন যেমন 4টে বেজে গেছে, গরমকালে 4:30, 4:45টার দিক করে আলো খুলে যায়। কিন্তু এখন সেই জিনিসটা নেই। আমরা বেশ কিছুক্ষণ পর গিয়ে সূর্যের আলো দেখা পাবো। আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার 250 নতুন 2025 মডেল নিয়ে আমরা বেরিয়েছি এই প্রথমবার একটা ট্রিপে। এই রাইডে আমাদের সঙ্গে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সো দেখতে থাকো। তার আগে চলো ইন্ট্রো দেওয়া যাক। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইভ উইথ এসআর। গুড মর্নিং ফ্রম রাজারহাট নিউ টাউন। এই মুহূর্তে আমরা ক্রস করছি নপাড়া বাস স্টপ থেকে। সামনের দিকে হচ্ছে চিনার পার্ক। চিনার পার্ক পার করে আমরা এগিয়ে যাব হচ্ছে এখন দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বরের পর থেকে আমরা এগোতে থাকবো। কোন কোন রাস্তা নিচ্ছি, কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব সম্ভবত মানে বাইক নিয়ে পুরী যাওয়ার হবে 4-5 বার হবে হয়তো, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তার মাঝখানে আমরা এখন ভাইজ্যাগ ট্রিপে গেছিলাম আমি আর সৌম্য, তখনও বাইক নিয়ে গেছিলাম। এয়ারপোর্ট 1 নম্বর পার করে আমরা উঠে পড়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তো তোমরা জানোই যে কোনো রকম কোনো রাস্তায় আলো নেই। তো আমাদের অ্যাডভেঞ্চার 250-তে নতুন বাইকে কোনো রকম ফগ ল্যাম্পও কিন্তু এখনও পর্যন্ত লাগানো হয়ে ওঠেনি। বাড়িতে রাখা রয়েছে বাট ফিক্স করা হয়নি। তবে এই বাইকটার আলোটা কিন্তু বেশ ভালো, তাই আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে হ্যাঁ, হাই স্পিডে যদি ক্রুজ করতে হয় তাহলে আবার এই আলোতেও চলবে না, কারণ সাডেন গার্ডটা চলে আসলে সেটা বোঝা যাবে না। এই রাইডটা কমপ্লিট করে দেন আবার গিয়ে ফগ ল্যাম্পটা ইনস্টল করে নেবো, অসুবিধা হবে না। কারণ খুব শীঘ্রই আমাদের নর্থ বেঙ্গলের ট্রিপও আসছে, তো সেখানে তো এই স্টক লাইট নিয়ে যাওয়া যাবে না। ওই হচ্ছে ধুলাগড় টোল গেট। নিয়েছি আজকে আমাদের সকালের প্রথম চা। এই হচ্ছে আমাদের চা আর এই বিস্কুট দে ভাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই হচ্ছে বড়লোকস বিস্কুট ইউনিবিক। এই বিস্কুট দিয়ে চা খেয়ে তারপর আমরা আবার এগোতে থাকবো। রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে আজকে, যেহেতু উইকডেজ। তো লরির চাপ অতটা বেশি নেই, বাট রয়েছে, লরি রয়েছে রাস্তায়। তো অনেক বক হয়ে গেছে। চা বিস্কুট খেয়ে আবার ভাগাবো। আগে হেভি ভাগাত, কি বল? একদম ভালো লাগবে। তো চায়ওয়ালা ব্রেক নিয়ে আমরা আবার ওখান থেকে এগোচ্ছি। আর দেখা যাক আমাদের দিনের আলো ফুটতে কটা কি বাজে। এখন তো বাজে হচ্ছে 5:15। লেটস সি। আমাদের এই ট্রিপটা হতে চলেছে 3 দিনের, মানে 2 রাত্রি 3 দিন। আর সেই জন্যই আমরা চেষ্টা করেছি যতটা পারে জিনিসপত্র কম কম করে নেওয়ার। টপ বক্সটা আর এই ট্যাঙ্ক ব্যাগটাই শুধু নিয়েছি। এবার এই কমের চক্করে পড়ে কি হয়ে গেছে, আমি একটা খুব দরকারি, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিতে ভুলে গেছি।
আমি সবসময় মানে যেখানেই যাই না কেন আমার ব্যাগেতে ট্যাঙ্ক ব্যাগেতে একটা ছোট কলিনের বোতল রাখি, এই হেলমেটের ভাইজার পরিষ্কার করতে সেটা কাজে লাগে। আর এখন যেহেতু এই নতুন বাইকটায় বড় ভাইজার দিয়েছে, তো বড় ভাইজারের সামনেটাও পরিষ্কার রাখা ভীষণভাবে জরুরি, তাহলে করে তোমাদের ভিউটা ক্লিয়ার আসবে। কিন্তু সেই কলিনের বোতলটা আমি নিতে ভুলে গেছি। ঠিক আছে, কোনো না কোনো জোগাড় করে চালাতে হবে ব্যাপারটাকে। গতকাল আমি তেল ভরিয়েছিলাম 520 টাকার, আর এখানে এসে ফুল ট্যাঙ্ক করালাম, ওই 850 টাকায় আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেছে মোটামুটি। আর এরপর এখান থেকে আমরা নেক্সট আবার ফুয়েল আপ করাবো উড়িষ্যায় ঢুকে। উড়িষ্যায় কত টাকার কি পেট্রোল চলছে আমার দেখা নেই, দেখতে ব্যাপারটা। জিওর পেট্রোল পাম্পগুলো বেশ ভালো, বেশ বড় সড়ো খোলামেলা, খাবার দাবারের অপশান রয়েছে, বাথরুমগুলো পরিষ্কার থাকে। হ্যাঁ হ্যাঁ, খানিকটা তফাৎ একটাই, এখানে লোক থাকে তোমার ফুয়েল আপ করে নেওয়ার জন্য, আর ওখানে তোমাকে নিজে করতে হবে বাইরে। ভাই লাইফে ওই এক্সপিরিয়েন্সটা তো একবার লাগবে, জার্মানি রাস্তায় আমি বাইক চালাচ্ছি আর নিজের ফুয়েল নিজে ভরাচ্ছি, সঙ্গে গ্রিন কার্ড, ভিসা। আহা, সময় ঘড়িতে বলছে 5:57, আমরা 6টার মধ্যে ঢুকে গেছি কোলাঘাট। খিদে তো একদমই পাইনি, হ্যাঁ মাঝখানে পেয়েছিল, চা বিস্কুট খেয়ে সেটা মেকআপ দিয়ে দিয়েছিলাম, কিন্তু মনে হলো যে ওখানে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, কারণ এরপর গিয়ে সেরকম ভালো আর জায়গা আমরা পাবো না। দেখি কি খাওয়া যায়, হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। এছাড়া ব্যাগে বিস্কুট নিয়ে বেরিয়েছি, যদি সেরকম গিয়ে আবার কোথাও খিদে পায় তখন গিয়ে বিস্কুটটা দিয়ে ব্যাকআপ দিয়ে দিতে পারবো। কি দুর্দান্ত সানরাইজ হচ্ছে দেখো ওইদিকে, জুম করলে এরকম লাগছে খানিকটা, বাট খালি চোখে যেটা লাগছে সেটা দারুণ, ভাষায় বলা যাবে না। এখানে দীঘার বাসগুলো ভাই যেভাবে যাচ্ছে, লরিগুলো কিন্তু খুব ভদ্রভাবে চালায়, লরিকে একটা টিপার মারলে ওরা সাইড দিয়ে দেয়, কিন্তু বাসের আলাদাই ব্যাপার, দবদবায় আমারা এটা একটা ব্যাপার জোড়া চলে। বাকি চলো আমরা এখন গিয়ে কিছু খাই, খেয়ে নিই আবার এগোই। খড়গপুর সোজা দীঘা বাঁদিকে, খড়গপুর আমরা যাব না, আমরা আজকে নেব হচ্ছে বেলদা বাইপাস। বেলদা বাইপাস হয়ে আমরা সোজা বেরিয়ে যাবো হচ্ছে উড়িষ্যার দিকে, বালাসোর, জলেশ্বর এই সমস্ত দিক হয়ে আমরা কটক হয়ে পুরী ঢুকবো। তার আগে আমরা ভুবনেশ্বর পাবো। কেটিএমের সার্ভিস সেন্টার হচ্ছে ভুবনেশ্বরে। গতকাল আমি ভুবনেশ্বর সার্ভিস সেন্টারে ফোন করে ওদেরকে জিজ্ঞাসা করলাম যেরকম আগে থেকে কিছু কি বুকিং বা কিছু করতে লাগবে, স্লট বুকিং বা এরকম কিছু যদি করা যায় তাহলে করে কী হবে, আমার বাইকটা নিয়ে গেলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। তোরা বললো যে সেরকম অসুবিধা কিছু নেই, আপনি নিয়ে আসুন, হয়ে যাবে। তো আজকে আমরা সার্ভিস করাবো না, আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে পুরীতে গিয়ে পৌঁছানো। পুরীতে পৌঁছে কালকে আমরা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করব, তারপর আমরা চলে যাব হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর হচ্ছে পুরীর থেকে মোটামুটি ধরে নাও 1.5 থেকে 2 ঘন্টার ডিস্টেন্স, 61 কিলোমিটার। তো তারপর গিয়ে আমরা সার্ভিসিং করিয়ে আবার পুরীতে ব্যাক করব, করে ওই দিন সন্ধ্যাবেলা থাকবো, তারপর আমরা রিটার্ন করব। তো এরকম একটা প্ল্যান নিয়ে আমরা বেরিয়েছি এবারের পুরীর জার্নিতে, পুরীর ট্রিপেতে। আমরা সেভাবে কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি না, কারণ এর আগে আমি বেশ কয়েকবার পুরী গেছি, সমস্ত কিছু মোটামুটি দেখা। আর আমার এর আগের যে ব্লগগুলো রয়েছে পুরীর পার্টিকুলারলি, সেখানে আমি পুরীর কী কী জায়গা দেখা যেতে পারে 2 দিনের ছুটিতে, সেই সমস্তগুলো ঘুরে তোমাদেরকে দেখিয়েছিলাম। চিল্কা গেছিলাম, কোনারক গেছিলাম, তো এই সমস্তগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারো। তবে এবারের ট্রিপটা একটু আলাদা, এবারের ট্রিপের প্ল্যানটা একটু আলাদা, কারণ সামনেই আমাদের বড় ট্রিপ আসছে, নর্থ বেঙ্গল রাইড যাযাবরের। তো সেখানে আমাদের বাইকটাকে নিয়ে যেতে গেলে সার্ভিস তো করাতেই হয় ভাই। নতুন বাইক একদম, মাত্র 232 কিলোমিটার চলেছে ওডোমিটারে। তো 1000 কিলোমিটারের মধ্যে যে সার্ভিসটা করানো, সেটার জন্যই মেনলি বেরিয়েছি এবারের পুরী ট্রিপে। আমাদের বাইকের ডেলিভারি ব্লগে যারা বলেছিল যে ভিস্ট্রম নিতে পারতে দাদা, RTX 300 নিতে পারতে দাদা, দেখো একবার KTM চালালে এটাও ঠিক অন্য গাড়ি তোমার না ভালো লাগবে না। সেভাবে দেখতে গেলে যদি KTM এর পরে তুমি কিছু আপগ্রেড করতে চাও, তাহলে খুব হায়ার সিসি না গেলে না সেই ব্যাপারটা তুমি পাবে না। মানে অ্যাডভেঞ্চার 250 চালিয়ে যদি 390 চালাও, খুব যে হ্যাভক ডিফারেন্স আছে তা আমি বলবো না। পাওয়ার ফিগারের যে রেশিও সেটা অনেকটাই আলাদা, দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। বাট তো সেই সমস্ত কিছু ভেবেই আমি অ্যাডভেঞ্চার 250-র দিকে গেছি, এমনি এমনি কিন্তু যাইনি ভাই। একটু হলেও
সেন্স আছে আমার। আর যদি আপগ্রেডের কথাই বলি, সিসির দিক থেকে বা পাওয়ারের দিক থেকে বা যে কোনো দিক থেকেই বলো না কেন, তাহলে আমি আপগ্রেড তখনই করব যখন মানে আর কি বুঝে নাও 3 অক্ষরের সংখ্যায় থাকি যদি, তাহলে সেটা 800 বা 900 এরকম সিসির দিকে যাব। আর যদি ততক্ষণ পর্যন্ত আপগ্রেড না করি তাহলে আমি এই 250 এই সেগমেন্টের মধ্যেই থাকবো ভাই। ওই অযথা একটা 390 নিয়ে নিলাম, নিয়ে তারপর গিয়ে ওই ব্যাপারটা আমি চাই না আর কি, কোনো রকম রিগ্রেট চাই না লাইফে। যেমন এই বাইকটা নিয়ে আমার কোনো রকম এতটুকু কিন্তু রিগ্রেট নেই। এবার দেখো, মানুষে অনেকেই অনেক কথা বলে, সবাইয়ের মতামত আমি তো ভাই গ্রহণ করি সবসময়তেই, তবে সবশেষে গিয়ে নিজের ওপিনিয়নটাই আসল। কারণ দিনের শেষে বাইকটা আমিই কিনবো, আমার পয়সায় আমিই চালাবো, আমার পয়সা দিয়ে তেল ফুয়েল আপ হবে, তো সেগুলো তো আমিই দেখবো না কোনটাতে আমার সুবিধা হচ্ছে না হচ্ছে। আর সবার উপরে হচ্ছে সার্ভিস কস্ট। ভাই কেটিএম যেহেতু বাজাজের সঙ্গে টাই আপ রয়েছে, তো সার্ভিস চার্জ বা পার্টসের দাম কিন্তু অনেকটা সাধ্যের মধ্যে, অনেকটা। এবার তোমরা অনেকে আমাকে এটাও বলেছিলে যে দাদা তোমার বাইকটা সার্ভিসিং করাতে গিয়ে এত ইস্যু হলো, সার্ভিস সেন্টারের এত সমস্যা, তারপরেও তুমি আবার কেটিএমে গেলে। দেখো, এখানে একটা আমারও ভুল রয়েছে যে আমি চিনার পার্ক সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, ওরা কাজ করতে পারেনি সেটা আলাদা ব্যাপার, বাট আমি যদি ওখানে না গিয়ে অন্য জায়গায় নিয়ে যেতাম তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। এবার দেখো, কিছুটা না ভাগ্যের ওপরেও ডিপেন্ড করে। আমার লাকটা হয়তো খারাপ ছিল বা ভালো ছিল, লাকটা যদি খুব খারাপ থাকতো এইরকম জ্ঞানগুলো তোমাদেরকে এই বাইকে বসে দিতাম না। ওই আর কি, বুঝে নাও, একটা ব্যালেন্স 50-50। তো দিনের শেষে চালিয়ে তো ফিল আছে ভাই, বিন্দাস ফিল আছে। একমাত্র কেটিএম অ্যাডভেঞ্চার 250 তোমাকে কখনোই মনে করাবে না যে ভাই একটা 250 সিসির বাইক। এবার সেটা যারা কেটিএম চালিয়েছে একবার, তারা ভালো বলতে পারবে। আমাদের বাইক চলছে 80 অ্যাভাব স্পিডে, আর সামনে যে এনএসটা যাচ্ছে, একটু আগে আমি ওকে ওভারটেক করেছি বলে ও কী করছে, একবার আগে আসছে একবার পেছনে যাচ্ছে, আবার চুপকে চুপকে দেখছে। দেখো এই দেখো এই দেখো এই দেখো, না আছে হেলমেট, না পায়ে ভালো কোনো জুতো, একটা চপ্পল পরে চালাচ্ছে, লুকিং গ্লাস পর্যন্ত নেই, আর একবার আগে একবার পরে এই করছে। আমি যদি ওখানে ওভারটেক করে যাই না, ও আবার আমাকে ওভারটেক করবে। আমি চাইলেই করতে পারি, কিন্তু খানিকক্ষণ দেখি যাক, তারপর আমি আবার এগোবো। তাহলে এদেরকে ওভারটেক করলে না, এরা গোটা রাস্তা মানে যতক্ষণ পারবে এরকম পেছন পেছন আসবে আর চুদুর বুদুর করবে আশপাশে এসে। চাইলে ওভারটেক করে কোথায় বেরিয়ে যাবো ধরতেই পারবে না, কিন্তু দরকার নেই, কি দরকার শুধু শুধু এরকম। যাকে ওসব বাদ দাও, বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, আর সোজা হচ্ছে বালাসোর। বালাসোরের দিক দিয়ে আমরা এগোবো, কারণ বাঁদিকে খড়গপুরের দিকে গেলে এই রাস্তাটা আমরা ঝাড়খণ্ড বা ঝাড়গ্রাম যাওয়ার জন্য ইউজ করে থাকি, এদিকের রাস্তাটা। আর এটা হচ্ছে পুরী বা উড়িষ্যার দিকের রাস্তা। ওয়েলকাম টু দ্য উড়িষ্যার ফাঁদ গাইজ, ওয়েলকাম টু দ্য উড়িষ্যার ফাঁদ। এই দেখো, এই যে টাওয়ারগুলো লম্বা লম্বা খাম্বা খাম্বা, আর তার সামনে এই যে ক্যামেরা লাগানো, এগুলো হচ্ছে চালান কাটার জায়গা। 60-র ওপরে স্পিড উঠলেই চালান কাটবে। মোটামুটি 80তেই গাড়ি চলছে, কম বেশি কম বেশি। এবার এগুলো দেখলে একটুখানি খেয়াল রাখতে হবে এবং স্পিডটাকে 60-র মধ্যে নামাতে হবে। NH16 রাস্তা এমনিতে কিন্তু ভালোই, তবে জায়গায় জায়গায় এরকম ডাইভারশন রয়েছে, বেশি না। এখনও পর্যন্ত আমরা এটা নিয়ে খুব সম্ভবত 4 নম্বর ডাইভারশন পেয়েছি। আর এই যে এখানে রাস্তার কাজ চলছে, সামনে আবার একটা লেভেল ক্রসিং রয়েছে, আর এখানে লাইন দেখো, লাইন। ওই কি বাম্পার, এটা বাম্পার না বাম্পারের বাবা? ও দাদু আমার একটা দাদু, ওটা মামার বাড়ির দাদু, এটা ঠাকুরদা। এই দেখো, এখানে জোর কদমে কাজ চলছে। রাস্তা কবে শেষ হবে কেউ জানে না, কিন্তু কাজ চলছে। ঠিক করে কাজ করো, নাহলে নিতিন কাকুকে বলে দেবো। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের সকালে খাওয়া দাওয়া করার জন্য, আর নিয়েছিলাম হচ্ছে মশালা ধোসা, দারুণ ছিল খেতে। আর তার সঙ্গে এই স্পেশাল চাটনিটা, ওটা দারুণ। আমাদের আর এখান থেকে 200 কিলোমিটার রাস্তা বাকি আছে। ওয়েদার খুব সুন্দর, ঝলমলে চকচকে আকাশ, আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও রয়েছে। বেলা বাড়লেও রোদ উঠলেও গরম একদমই লাগছে না। এই রাস্তায় সব ভালো, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে চালান কাটার ব্যাপারটা। একটু আগে আমার বাইক চলছিল 83-84-এ, হঠাৎ করে দেখি এর একটা বোলেরো নিয়ে এরম জায়গায় বসে বসে ক্যামেরা তাক করে বসে আছে ভেতর থেকে।
কি বলে বলো, ওপরে ক্যামেরা একরকম, এবার যদি ক্যামেরা নিয়ে রাস্তার ধারে এরকমভাবে বসে থাকে কে খেয়াল করে। তো অগত্যা আমি ওই 80-82তেই বেরিয়েছি ওখান দিয়ে। এবার জানি না যদি চালান কেটে থাকে তাহলে পরে গিয়ে হয়তো মেসেজ আসবে। আবার একবার পেয়ে গেছিলাম জিওর পেট্রোল পাম্প, এখান থেকে ফুয়েল আপ করলাম 870 টাকা দিয়ে। তারপরে আমরা আরও 2 জায়গায় এরকম চালানের পজিশান ছিল, বাট জানি না চালান কেটেছে কিনা। যদি কেটে থাকে তাহলে তো পুরো গল্প। এত সুন্দর রাস্তা করেছে অথচ চালাতে দিচ্ছে না, একদম জাস্টিস হচ্ছে না আমাদের সাথে। উই ওয়ান্ট জাস্টিস। পাবলিক না কেলিয়ে দেয় আবার কমেন্ট থেকে উঠে এসে, দেখো কমেন্ট বক্সের ভেতর দিয়ে চটথাপ্পড় মারছে। ওই যে চ্যাংড়ামি হচ্ছে। হ্যাঁ, 80-82তে চালালে মনে হয় যেন এগোচ্ছে না, সেখানে 55, মানে লিটারালি। ভাই যদি ওই 2 জায়গায় 2000 টাকা করে চালান কেটে থাকে তাহলে আমি বন্দে ভারতেই চলে আসবো না 1600 টাকা দিয়ে টিকিট বুক করে। আর এরা না বেছে বেছে ওয়েস্ট বেঙ্গলের গাড়িকেই চালান করে। এখন তো মনে হচ্ছে পুরোটা এরকম বাইলেন দিয়েই যাই, বাইলেন দিয়ে যাবো, পারলে মাঠ দিয়ে যাবো। আর এমন পরিস্থিতি হয়েছে, মানে এমনটা নয় যে দূর থেকে দেখতে পাচ্ছি স্লো করে দিলাম, সেরকম নয়, আচমকা এ লুকিয়ে রয়েছে, পক করে দেবে, তোমার ছবি তুলে নিয়েছে। ওই একটা কথা আছে না, উঠলো বাই তো কটক যাই। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা উঠলো বাই নয়, আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে এরকম যাবো লাদাখ থেকে ফিরে। তো লাদাখ থেকে ফিরেছি 2 মাস হয়ে গেল। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখো তারা তো জানবেই যে মেন গল্পটা কীভাবে 2 মাস আমি কাটিয়েছি সেই টুকুর করতে করতে, যে আমার বাইক আসবে করতে করতে। আর দেখো ভাগ্যের কি পরিহাস, আজ নতুন বাইক নিয়ে আমি যাচ্ছি পুরী। আলাদাই ব্যাপার ভাই, আলাদাই ব্যাপার। ও বাস কাকু, একটু জায়গা দিয়ে দাও, বেরিয়ে যাই, অনেকটা রাস্তা আসছি, তারপর রোদ, গরম লাগছে। থ্যাংক ইউ। এখন আমরা যে ব্রিজটার ওপর রয়েছি এটা হচ্ছে পালাসুনি ব্রিজ। আর আমরা এই সামনের দিক ওদিক থেকে আসছিলাম, ভুল করে আমরা এগিয়ে চলে গেছিলাম, নিচে নেমে আমাদেরকে বাঁ দিকে ঢুকতে হতো, আবেগের বশে সোজা বেরিয়ে গেছি। তো তারপর গিয়ে একটা বোর্ড দেখতে পেলাম পুরী বাঁ দিকে, আর যতক্ষণে দেখতে পেয়েছি ততক্ষণ আমি ছিলাম ডান দিকে। তো বাঁ দিকে না গিয়ে ডান দিক দিয়ে সোজা চলে এসেছি। আবার আমাদেরকে রং সাইডে প্রায় 2 কিলোমিটার ফালতু ঘুরতে হলো। আবার আমরা সামনে গিয়ে নিচে নেমে নিচ দিয়ে আবার ডান দিকে ঢুকবো, ওই দিকে তো আমাদেরকে ওই দিকে। আর এই আমরা আবারও যথারীতি সেই একই জায়গায় এসে ঘুরে গেছি পুরীর দিকের রাস্তায়। যাওয়ার সময় কি করেছিলাম, ওপরে ওই যে ফ্লাইওভারটা রয়েছে ওটা দিয়ে সোজা বেরিয়ে গেছিলাম, কিন্তু আমাদেরকে এদিকে যেতে হতো। ঠিক আছে, অসুবিধা নেই। আর বাকি রয়েছে মাত্র 62 কিলোমিটার এখান থেকে পুরীর ডিস্টেন্স। আর হোটেল আমাদের অ্যাজ ইউজুয়াল বুক করা হয়ে গেছে। আর এবারে আমাদের হোটেল বুক করেছে কৌশিকদা আর সৌম্য, দুজনে মিলে। সো চাপ নেই ভাই, চাপ নেই। বুঝেছো বন্ধু, বুঝেছো কেন কেটিএম? মনের মধ্যে একটা খিদে তৈরি হয়েছিল যে ভাই ভাগাও, সেই থেকে 55, 60, 55, 58 পাজল লাগছিল। তো ফাইনাল একটু চান্স পেয়েছি, তো চলো। সেরা ভাই, সেরা। সাউন্ড খানা খাসা একদম। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে পুরোপুরি 3টে, আর আমরা পেয়ে গেছি সেই বিখ্যাত বোর্ড, ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার এখান থেকে। বাইকটা ওখানে সাইড করে দিয়ে আমরা দাঁড়িয়ে সেই দোকানটাতে চা খাওয়ার জন্য। চা খেয়ে একটু এনার্জি নিয়ে আবার এখান থেকে যাবো। রাস্তা ভালো, ভাগাচ্ছি, অনেকক্ষণ পর একটু ভাগাতে পেরেছি। জানি না চালান কেটেছে কিনা ওখানে, যদি কেটে থাকে তো কাটবে, কি আর করা যাবে, চলতে হয়। আর যদি কেটেও থাকে দেবো না চালান। আমি তো ভাই বাইক বেচছি না এখন, সবে কিনেছি। কাটুক চালান, যত খুশি কাটুক, 10, 20, 20 হাজার কাটুক। 10, 20, 20 বলে ফেললাম, পরে যা হবে। তো এখানে দাঁড়িয়ে আমরা চাটা খেয়ে নিয়ে সকাল থেকে কী কী খরচাপাতি করেছি না করেছি সেগুলো সব লিখে রাখলাম এখানে লাইন দিয়ে, এখনো পর্যন্ত যা যা খরচা করেছি, আর এই ট্রিপে কত খরচা হচ্ছে ফুয়েল থেকে শুরু করে সমস্ত কিছু সেটা নোট ডাউন করবো, যাতে লাস্টে একটা খরচার হিসেব থাকে। কারণ দিলদরিয়া খরচা এবার থেকে চেষ্টা করবো আমি আর না করার, কারণ লাদাখ গিয়ে শিক্ষা হয়ে গেছে। লাদাখ অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমি তো বলবো যে প্রত্যেকটা মানুষের একবার করে লাদাখ যাওয়া দরকার, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু। সবচেয়ে বড় যে জিনিসটা আমি শিখেছি, পরিস্থিতির মোকাবিলা করা। কারণ যা যা অবস্থার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এসেছি না, তখন
মনে হচ্ছিল ঠিকই যে কি হবে, বাট এখন যদি কিছু এদিক সেদিক হয় তো ওই ব্যাপারটা হয়তো আর হবে না যে যা মাথা কাজ করছে না এবার কি হবে, কারণ এটুকু বুঝে গেছি যা হয় তা ভালোর জন্যই হয়। আর যদি কিছু এদিক ওদিক হয় তো যে কোনো সমস্যার কিছু না কিছু সমাধানও হয়, সমস্যা কখনো পার্মানেন্ট হয় না। ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার্স এখান থেকে। হয়েছে, চাটা দারুণ ছিল ভাই, সেরা চা ছিল, সেরা। আমাদের 20 টাকা নিল 2 কাপ চা, এত সুন্দর ছিল, কেউ যদি গলা ব্যথা নিয়ে খায় তার গলা তখনই সেরে যাবে। দারুণ চা ছিল, দারুণ। আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 42 কিলোমিটার্স তো রয়েছে, আধ ঘন্টা কি 40-45 মিনিট মতন লাগতে চলেছে আমাদের। আমরা এই গোড়া ট্রিপটাতে ম্যাপ অন করে আসিনি, আমরা দেখলাম যে পুরীর রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, আর যদি না দেখতাম যে পুরী বাঁদিকে বোর্ডটা রয়েছে তাহলে আমাদেরকে আরও ফালতু ঘুরতে হতো। তো ওটা দেখার জন্য আমরা অনেকটা ঘুরে এলাম, আবার 2.5 কিলোমিটার বাড়তি আমাদের ঘোরা হলো। বাদ বাকি আমরা কিন্তু ম্যাপ ছাড়াই এসেছি, এমন নয় যে পেছনে বসে বসে ভাই ম্যাপ দেখছে আমাকে বলছে ওদিক নিয়ে সেদিক নিয়ে। খুবই সিম্পল রাস্তা, NH16 জিন্দাবাদ। এই দেখো এখানেও ক্যামেরা। সব যে স্পিড চালান কাটছে তা কিন্তু নয়, বেশ কিছু ক্যামেরা আছে যেগুলো সার্ভেলেন্সের জন্য, কিন্তু সিসিটিভি টাইপের যে ক্যামেরাগুলো আমি জানি না ওগুলো দিয়ে স্পিড চালান করা যায় কি যায় না। কিছু ক্যামেরা রয়েছে রাস্তার এই রকম জায়গা, মানে এরকম ঝোপের মধ্যে একটা খাম্বা লাগিয়ে তার মধ্যে লাগানো রয়েছে, তার নিচে ডিজিটাল বোর্ড রয়েছে যেখানে স্পিডোমিটারের মতন স্পিড উঠছে, ওগুলো হয়তো স্পিড ক্যাম হতে পারে, আই এম নট শিওর। 4 জায়গায় ছিল এরম রাস্তার ধারে PCR ভ্যান টাইপের নিয়ে, তার মধ্যে ক্যামেরা তাক করে বসে আছে। তার মধ্যে 2 জায়গায় খুব সম্ভবত আমার চালান কেটেছে, আমি এখনও শিওর নই যে আদৌ কেটেছে কি না বা কত টাকার কেটেছে। কেটে থাকলে সেই মোমেন্টে আমার বাইক ওই একবার 83-তে ছিল, একবার 70 অ্যাভাব ছিল। যা হবে দেখা যাবে, আর কি করা যাবে। জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি। বাকি ওয়েদার খুব সুন্দর রয়েছে। এখানে চায়ের দোকান দাঁড়িয়ে দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে ঠান্ডা কেমন পড়েছে, বললো রাত্রির 6টা-7টার পর থেকে ঠান্ডা পড়ছে। আমরা তো কোনো সোয়েটার জ্যাকেট কিচ্ছু আনিনি, বুঝতেই পারছো, একটা জাস্ট টপ বক্সের মধ্যে দুজনে জামা কাপড় রয়েছে, কিচ্ছু নিইনি। পুরী স্বচ্ছ আইকনিক প্লেস। ও সেই থেকে বাইক চালিয়ে 3:45 বাজে পুরীতে ঢুকে গেছি, আর এই সামনে গিয়ে শুরু হয়ে যাবে মেরিন রোড বা মেরিন ড্রাইভ যেটাকে বলে। আর আমাদের হোটেল আমরা যেটা বুক করেছি সেটা এখান থেকে আর 6 কিলোমিটার বাকি রয়েছে। যে রাস্তাটা স্বর্গদ্বারের দিকে যাচ্ছে ওখান থেকে আমরা সোজা এগিয়ে গিয়ে লাইট হাউসের দিকে যাব, ওখানে হচ্ছে আমাদের হোটেল। পুরীর সমুদ্রে একটা আলাদা ব্যাপার আছে ভাই, যেটা দীঘা, মন্দারমণি ওই সমস্ত জায়গায় নেই। ওখানে ওই কাদাগোলা জল, এই দেখ ফারারে। তো সমুদ্রের পাশ দিয়ে এখান দিয়ে বয়েই চলে যাচ্ছিলাম আমরা, সমুদ্রের পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছিলাম, সত্যিই তাই। তো এই রাস্তা বরাবর আমরা এদিকে চলেই যাচ্ছিলাম, যেতে যেতে এখানটা না দাঁড়িয়ে পারলাম না সমুদ্রটাকে দেখে, আর এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম আমাদের নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। সেই সমস্ত ছবিগুলো তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে নি অবশ্যই, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বাকি চলো আমরা এবার হোটেল যাই। ভাই তুই লোকেশন দেখ, এবারই আসল লাগবে লোকেশন, কারণ এন্ড মোমেন্টে এসে গুগল মাসি কী করে বন করে ঘোরায়। কেমন করে ঘোরায়? বন করে ঘোরায়। চলো পৌঁছাই এবার হোটেল। ওঠ। তো চলে এসেছি আমরা আমাদের হোটেল রুমেতে, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা, 5:10। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতন, তো সেই জন্যই একটু দেরি হয়ে গেছে। এছাড়া আমরা ওখানে একটা চক্কর লাগিয়েছিলাম ওই পুরীর রাস্তায়, পিপিলি নাকি একটা জায়গা ছিল, ওখান দিয়ে ঢোকার সময় যে আমরা একটা ভুল রাস্তা করেছিলাম, ওখানে 20 মিনিট গেছিলো। এই সমস্ত করে আমরা 1 ঘন্টা লেট আছি। বাকি রুম হচ্ছে খানিকটা এরকম, একটু পরেই ঘাঁটা হয়ে যাবে, আমাদের জিনিসপত্র সব ছড়ানো হয়ে যাবে। যদিও বেশি জিনিসপত্র রুমে আনিনি আমরা, কারণ টপ বক্সে সব রাখা রয়েছে, যেগুলো লাগবে না সেগুলো আনিনি। একটা হেলমেট টপ বক্সের মধ্যে ঢোকানো রয়েছে। চলো জামা প্যান্ট ছাড়ি, তোমাদেরকে রুমটা জাস্ট দেখালাম। এখানে এসিও রয়েছে, ঘরে এসি লাগবে না রাত্রিবেলা, বাট স্টিল ঠান্ডা করি। এসি যখন রয়েছে ঠান্ডা না করার কি আছে। বাইরের ভিউ খানিকটা এই রকম, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে ওখান থেকে, সেই যে সমুদ্র। চলো জামা প্যান্ট ছাড়ি, ফ্রেশ হয়ে বেরিয়ে কিছু খাই, প্রচন্ড খিদে পাচ্ছে। সকাল থেকে সেই কি যেন খেয়েছিলাম আমরা, ধোসা, আর তার আগে খেয়েছিলাম 2-3 বার চা খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, পাউরুটি বাটার ওই সমস্ত খেয়েছি। আর মুখ চোখের হাল দেখে তো বুঝতেই পারছো কি অবস্থা আমাদের। চলো খাওয়া দাওয়া করি, রেস্ট নিই।